এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা পেশ করব ক্রিকেট জগতের এমন এক নামকরা তারকাকে। উনি যখন ব্যাট হাতে মাঠে নামেন তখন বড় বড় বোলারদের বুক ধড়ফড় করতে থাকে। এমন এক ব্যাটসম্যান যার মধ্যে সচিন তেন্ডুলকর নিজের ভবিষ্যৎ দেখতে পান। ইন্ডিয়ান ক্রিকেটের স্টার ব্যাটসম্যান বিরাট কোহলি। আর বিরাট কোহলির এই স্পেশাল শো এর জন্য আজ আমরা জাজ হিসেবে আমন্ত্রণ জানিয়েছি প্রাক্তন টেস্ট ক্রিকেটার যশপাল শর্মাকে। যশপাল শর্মা। আর আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ যশপাল শর্মার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। অনুমতি দিলাম, এবার মোকদ্দমা শুরু করা যাক। তো মামলা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ বিরাট কোহলির ওপর। আপকি আদালতে ক্রিকেট স্টার বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি প্রয়োজনের চেয়ে বেশি আগ্রাসন দেখান। বিরাট, যখন আপনি মাঠে নামেন বোলারদের বুক একটু বেশি জোরেই ধড়ফড় করতে থাকে। আমার মনে আছে শ্রীলঙ্কাতে আপনি মালিঙ্গাকে এত পিটিয়েছিলেন ওনার এই আতঙ্ক এখনো কাটেনি। না স্যার, আমি তো যখন মাঠে নামি এটাই চেষ্টা করি যাতে সব থেকে ভালো পারফরমেন্সটা দিতে পারি। আর অ্যাটিটিউড সঠিক থাকাটা খুবই দরকার ক্রিকেট ফিল্ডে যদি আপনাকে সাকসিড করতে হয়। আমি এটা মনে করি যে আপনার অ্যাটিটিউড যদি ঠিক থাকে তো আপনি যে কোনো সিচুয়েশন ট্যাকেল করতে পারবেন। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ম্যাটার করে। আপনার অ্যাটিটিউড তো অ্যাগ্রেসিভ, কিন্তু তার জন্য অন্যের যে ক্ষতি হচ্ছে সেটা কি ঠিক? আর শহীদ আজমাল, আপনি শহীদ আজমালকে এশিয়া কাপে এত পিটিয়েছিলেন যে আমি শুনেছি রাতে উনি খারাপ খারাপ স্বপ্ন দেখতেন আপনাকে নিয়ে। এটা তো একটা মজার কথা হয়ে গেল। তবে যেমনটা আমি বললাম আর কি, এইসব জিনিস তো চলতেই থাকে। কখনো এমন হয় যে একজন বোলার অনেকবার আউট করে দিয়েছে আপনাকে, তো সেই দিন হয়তো আমার দিনটা ভালো ছিল, মানে আমি যা কিছু করেছি ভালো মানে আজমালের দিন খারাপ ছিল। হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন। আর অস্ট্রেলিয়া যখন গোটা টিমের দিন খারাপ যাচ্ছিল, একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, আপনি কি করে 100-এর ধারা বইয়ে দিচ্ছিলেন যখন বড় বড় সিনিয়ররা পারছিলেন না? আসলে স্যার ওটা টিমের জন্য খুব বেশ টাফ টাইম ছিল। আর দরকার ছিল মানে মানে মানুষ যখন নিজের সঙ্গে কথা বলে যে কি করা উচিত, কি ধরনের মাইন্ডসেট হওয়া উচিত, তো আমি নিজেই নিজের সঙ্গে কথা বলেছি রাদার দেন অন্য কারোর কথা শোনার থেকে। তো এতে আমার অনেক হেল্প হয়েছে, মেন্টাল স্ট্রেংথ পেয়েছি। আর আপনি যদি এরকম সিচুয়েশনে পারফরমেন্স দেন তো আপনার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যায়। যদি 2012 থেকে এখন অব্দি রেকর্ড দেখা যায় তো আপনি 5টা সেঞ্চুরি করে ফেলেছেন। তো কিছু প্লেয়ার মনে করবে যে সব খেলা এই খেলবে, আমরা তো সুযোগই পাবো না। কেউ যদি এমনটা ভাবে আর আমি যদি এরকমই খেলতে থাকি তো এটা তো ভালো কথা, কারণ সেটা টিমের জন্য ভালো। আর সবার মেইন এম ওটাই থাকে। আর টিমের জন্য যতটা পারি বেশিক্ষণ ধরে খেলার চেষ্টা করতে থাকি। আপনি লম্বা খেলেন, 183 বানান, 128 বানান, 107 বানান, কিন্তু এত রান করার পরেও যখন আউট হয়ে যান তখন ব্যাট ভেঙে ফেলেন। এটা স্যার আমার ছোটবেলা থেকেই অভ্যেস, যে আমি একটা খেলা খেলছি, এটা আমার প্যাশন। তো আমার একেবারেই পছন্দ নয় আউট হওয়া আর পারফরমেন্স না করা। তাই সেটা সেঞ্চুরির পরেই হোক বা জিরোতেই হোক, আমি আউট হলে ততটাই রাগ হয় আমার। আমার চেষ্টা থাকে যে টিমকে পুরো জিতিয়ে আসা, আর সেটা যখন হয় না তখন একটু রাগ হয় বই কি। অল্প রাগ হয়, কিন্তু আমি তো শুনেছি রাগ হলে আপনি ফিল্ডে গালাগালির একদম বন্যা বইয়ে দেন। গালাগালি স্যার 2-1 বার মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, তবে সেটা মোটেও ঠিক হয়নি। তবে এখন চেষ্টা করছি মেজাজ কিছুটা ঠান্ডা রাখার, নিজেকে ঠান্ডা রাখার। হ্যাঁ, তবে অ্যাগ্রেশন নয়, মানে নিজের বিহেভিয়ার যেটা ওভার দ্য টপ হয়ে যায় সেটা একটু কন্ট্রোলে রাখতে। কাকে গালাগালি দেন?
জানি না স্যার, মুখ থেকে বেরিয়ে যায়, কারোর উদ্দেশ্যে নয়, মুখ থেকে এমনি বেরিয়ে যায়। এই অভ্যেসটা আপনার ছোট থেকেই না এই সবই হয়েছে? না, স্যার এটা সিচুয়েশনের উপর নির্ভর করে। তবে ছোটবেলা থেকে একেবারেই নয়, একটু বড় বয়সে। আমি শুনেছি ছোটবেলায় আপনি যখন 9-10 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেছিলেন, আপনার ফাদার আপনাকে রাজকুমার শর্মার কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানেও আপনার এত রাগ ছিল যে আপনি ব্যাট ভেঙে ফেলতেন, আর এত ব্যাট ভাঙতেন যে মনে হতো যেন উইন্টারে আগুন পোহানোর জন্য আপনার ওই ব্যাটগুলো দিয়েই চলে যাবে। হ্যাঁ, অনেক ব্যাট ভেঙেছি। যেমনটা আমি বললাম, আমার ছোটবেলা থেকেই অভ্যেস। যদিও ভালো অভ্যেস মোটেই নয়, আমি বাড়ির লোকের অনেক খরচ করিয়েছি, তবে ঠিক আছে, এমন অ্যাটিটিউড থাকা দরকার। তো ব্যাট যখন ভাঙতেন মানে খরচা অনেক হতো, তো কিভাবে ম্যানেজ করতেন? হ্যাঁ, অনেক টাকাই খরচ হতো। অনেক কখনো, কখনো সামাল দিতে প্রবলেমও হতো। তবে আমার মানে আমার কোচ রাজকুমার শর্মা কন্ট্রাক্ট পাইয়েও দিয়েছিলেন বিডিএম কোম্পানির সঙ্গে। তো ওনারা তখন আমার জিনিসপত্র দেওয়া শুরু করে দিয়েছিলেন। তখন আমার বয়স ছিল ১৪, আর তখন থেকেই আমাকে ওনারা হেল্প করেছিলেন। ওনারা আপনাকে ব্যাট দিতে থাকতো আর আপনি ভাঙতে থাকতেন? না, তারপর যখন ওনারা আমাকে বললেন যে বছরে শুধু ২ টো ব্যাটই পাবেন, তো আমি তখন একটু খেয়াল রাখতে শুরু করেছিলাম। ভাঙা বন্ধ করে দিয়েছিলাম। বিরাট, ক্রিকেটের প্রতি প্যাশন আপনার ছোটবেলা থেকেই ছিল, আর সেটা এতটাই ছিল যে একটা ইনসিডেন্ট আমি দেখেছিলাম যে ১৭ বছর বয়সে ১৯শে ডিসেম্বরের কথা, যখন আপনার বাবার ডেথ হয়, আপনি তখন হাফ ইনিংস খেলেছিলেন, পরে সেটা পুরো করেন। হ্যাঁ, ওটা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই ইনসিডেন্ট থেকে আমি অনেক কিছু শিখেছি। আ প্রবাবলি আজ পর্যন্ত আমার জীবনে ওটাই সবথেকে টাফ টাইম ছিল। তবে জানি না আমার মধ্যে কি ফিলিংস হয়েছিল। মনে হয়েছিল আমার পুরো ইনিংসটা খেলা উচিত। আর বাড়ির দেখুন, লোককেও আপনার যে জিজ্ঞাসা করি। দর্শকরা রয়েছে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং হবে যদি আপনি পুরো কথাটা বলেন এদেরকে। কারণ আপনি যদি কোনো জিনিসের প্রতি প্যাশনেট হন, তো আমার মনে হয় যে কোনো জিনিসই আপনার কাছে বাধা হয়ে দাঁড়ায়। কেন আপনার কাছে প্রবলেম আসবে, ওটা আটকানোর জন্য অনেক কিছু হবে। কিন্তু এই ব্যাপারটা হলো যে ক্রিকেটই আমার কাছে সবকিছু। আর এটা আমি ছোটবেলা থেকেই মনে করে এসেছি। আমি একটা স্পোর্টের জন্য ডেডিকেটেড ছিলাম। তো যখন এই ইনসিডেন্টটা হলো, এটা আমার জন্য খুব শকিং ছিল, সবার জন্যই ছিল। কিন্তু আমি আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করি যে, "আমি কি গিয়ে খেলতে পারি?" তো ওনারা বললেন, "হ্যাঁ, মানে তুই যেতে পারিস।" আর ১৩ই না, আমি এর ডিসেম্বর। ব্যাকগ্রাউন্ডটা একটু দর্শকদের বলতে চাইবো। বিরাট কোহলির তখন ১৭ বছর বয়স ছিল। রাত ২টোর সময় ওনার বাবার মৃত্যু হয়। 54, ৫৪ বছর বয়স ছিল ওনার, খুব বেশি বয়সও ছিল না। আর তখন বিরাট দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে একটা ইনিংস খেলছিলেন, ৪০ রান উনি করেছিলেন। আর বিরাট যেমনটা বললেন, পরের দিন সকালে সেই ইনিংসটা উনি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো আমি গিয়েছিলাম। আমি একাই গ্রাউন্ডে গিয়েছিলাম। গাড়ি আমি নিজেই চালিয়েছিলাম। ইশান্ত শর্মা যে আমার টিমমেট ছিল, আমি ওকে রাস্তা থেকেই পিক করে যাতায়াত করতাম। তো এমনিতেই আমার বিহেভিয়ার রোজ মজার থাকে। তো ঐদিন আমি একটু শকের মধ্যেই ছিলাম। আমি কোনো কথা বলিনি। তখন ও আমাকে জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে?" আমি তখন বললাম। আর ও শুনে খুব শক হয়েছিল। আর সকালে গোটা টিমকেও জানিয়ে দেয়। তো ওরাও সবাই আমাকে বলে যে, "সবটাই তোর ডিসিশন। যদি তুই খেলতে চাস তাহলে ঠিক আছে। না হলে তুই বাড়িও যেতে পারিস।" কিন্তু আমি ভিতর থেকে চাইছিলাম যে আমায় খেলাটা খেলতে হবে। যে ম্যাচটা খেলছি সেটা আমার কন্টিনিউ করা দরকার। তো আমি খেললাম, আর সেদিনকে আমি ৯০ রান করে আউট হই। আর টিমকে আমি হার থেকে বাঁচাই। তো ঐদিন আমি লাইফে অনেক কিছু শিখতে পেরেছিলাম। আ আপনি যদি কোনো জিনিসের প্রতি ডেডিকেটেড থাকেন, তো আ তাতে পুরো ডেডিকেশন থাকা উচিত, আর কোনো কিছুর থেকেই আপনার ডিস্ট্রাক্ট হওয়া উচিত নয়। এটা হয়তো খুবই রেয়ার এক্সাম্পল হবে বিরাট ক্রিকেটের ইতিহাসে, যে একটি ১৭ বছরের বাচ্চা, যার বাবার মৃত্যু হওয়া সত্ত্বেও সে খেললো আর ৯০ রান বানালো। আর তারপর ওখান থেকে সে অন্ত্যেষ্টি মানে ফিউনারেলের জন্য যায়। হ্যাঁ, ম্যাচ শেষ হওয়ার পর আমি funeral-এর জন্য যাই। মানে আমি সারাদিন বুঝতেই পারিনি যে আমার সঙ্গে কি হলো। তারপর আমি যখন ক্রিকেট খেলছিলাম তখন কিন্তু আমার সেন্স ছিল। ওটার বাদে আমার কোনো জ্ঞানই ছিল না। মানে আমার আশেপাশে কি হচ্ছে, যেমনটা আমি বললাম যে আমার জন্য বেশ টাফ টাইম ছিল। আর ওই জিনিসটা থেকে আমি আজও কনফিডেন্স পাই। আমি ওটা মনে করি, যখন কোনো সিচুয়েশন এ ফেঁসে যাই, তখন ওই সময়টাকে আমি মনে করি। আমার জীবনের যেটা টাফেস্ট সিচুয়েশন ছিল সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করেছি। তখনই আমি অনেকটা স্ট্রেংথ পাই। একদম, আপনি
একদম সঠিক কথা বলেছেন। জীবনের সবথেকে ডিফিকাল্ট সিচুয়েশন আপনি হ্যান্ডেল করেছেন, আর আমার মনে হয় দেশের কাছে যখনই এরকম কোনো কঠিন সিচুয়েশন আসবে, বিরাট তখন হেল্প করতে পারবেন। হোপফুলি আই উইশ আমি যেন সেটা করতে পারি। বিরাট, এটা তো আপনার অ্যাগ্রেশন নিয়ে প্রশ্ন ছিল, আপনার ডিটারমিনেশন নিয়ে প্রশ্ন ছিল, আরো অনেক প্রশ্ন আছে, লম্বা লিস্ট আছে আমার কাছে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে বিরাট কোহলির সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ক্রিকেটের স্টার বিরাট কোহলি। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ক্রিকেট স্টার বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি মাঝপথে খেই হারিয়ে ফেলেন। বিরাট, আমার এখনো সেই ফাংশনের কথা মনে আছে। মুকেশ আম্বানি সচিন তেন্ডুলকরের 100টা সেঞ্চুরি করার সম্মানে আয়োজন করেছিলেন, আর ওখানে সচিনকে সলমান খান জিজ্ঞাসা করেছিলেন যে এমন কি কোনো ক্রিকেটার আছে যিনি আপনার রেকর্ড ভাঙতে পারে। তো সচিন বলেছিলেন বিরাট কোহলি, উনি আপনার নাম নিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে আপনি সচিনের রেকর্ড ভাঙতে পারবেন? ওটা একটা মিশন ইম্পসিবল বলতে পারেন, সেরকমই কিছু একটা। লাইক 100টা সেঞ্চুরি করা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর খুবই বড় একটা ব্যাপার। আর আর আমি এইসব নিয়ে একেবারেই ভাবি না, কারণ এতে প্রেশার অনেকটাই বেড়ে যায়। আমি চেষ্টা করি যতটা সম্ভব পারফর্ম করার, আর যখন পিরিয়ড শেষ হবে তখন যেটা হবার সেটা তো হবেই। আচ্ছা, এমনটা নয় তো যে এই ব্যাপারে চিন্তা না করার কারণে আপনি ভুল রাস্তায় চলে যাচ্ছেন? না স্যার, একেবারেই না। আমি একেবারেই ঠিক রাস্তাতেই হাঁটছি, মানে যতদূর আমি জানি আর কি। কারণ আপনাকে যখন ভাইস ক্যাপ্টেন বানানো হলো তখন একটা ফাংশন হয়েছিল, যেখানে আমি শুনেছি কপিল দেব বলেছেন যে এই সুন্দর জগতে আপনাকে বিপথে চালনা করার জন্য অনেক জিনিস আসবে। স্যার, এটা তো লাইফের প্রতিটা ফেজেই চলতে থাকে। আশেপাশে ডিস্ট্রাকশন থাকে, কিন্তু আমি জানি যে আমি একদম সঠিক ট্র্যাকেই রয়েছি, আর এমন কিছু নেই যে আমায় ডিস্ট্র্যাক্ট করতে পারে। যখন আইপিএল খেলছিলেন আমি শুনেছিলাম কিছু সময়ের জন্য আপনি বিপথে গেছিলেন। না স্যার, আইপিএলে নিজের ডিসিশন হয় কে বিপথে যাবে, কে যাবে না। আমার ফোকাস তো ক্রিকেটেই থাকে, বাকি একটু রিল্যাক্সড এনভায়রনমেন্টের আইপিএল থাকে। কারণ এখানে অন্য দেশের প্লেয়াররাও থাকে, তাই তেমন কোনো সিরিয়াস এনভায়রনমেন্ট ওখানে থাকে না। কিন্তু আইপিএল এর জন্য যে ক্রিকেটারদের ক্ষতি হয়, মানে এখানে অনেক বেশি খেলতে হয়, অনেক বেশি ফোকাসে থাকতে হয়। স্যার, এটা নির্ভর করে ইন্ডিভিজুয়ালের ওপর। আপনি ১ বছরে কতটা ক্রিকেট খেলেছেন, আর আইপিএলে আপনার বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার যদি হয়ে যায়, সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের ওপর। এখন আমি ২৩ বছর বয়সে বলব না যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার রেস্ট চাই। কারণ আমি যতটা খেলতে পারবো আমার জন্য সেটাই কম। আর তাই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি বলতে পারি যে আমার এসবে কিছু যায় আসে না। আপনাকে যে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো তাতে কিছু তফাৎ হয়েছে? আমি খুব খুশি হয়েছিলাম যখন আমি জানতে পারলাম। আমার জন্য একটা প্লেজেন্ট সারপ্রাইজ ছিল, আর অনেক কিছু শেখার জিনিস পেয়েছি অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন। আর অ্যাজ আ ইয়াংস্টার আপনি এটাই ভাববেন যে টিমে আপনার জায়গা হোক, আপনি পারফর্ম করেন আর রেগুলার খেলতে থাকেন। আর আমাকে যে এরকম একটা ডেজিগনেশন দেওয়া হলো, তাতে আমি খুবই খুশি ভাইস হয়েছি। ক্যাপ্টেনের কি রোল থাকে? ভাইস ক্যাপ্টেন অ্যাকচুয়ালি আপনি ফিল্ডে শিখতে পারেন যে ক্যাপ্টেন কি করছে। স্ট্র্যাটেজি, সিচুয়েশন হ্যান্ডেল করা, প্রেশার সিচুয়েশনে কেমন মাইন্ডসেট থাকে, এইসব শিখতে পারেন। কিন্তু হোল টিমের যে ইনপুট থাকে, সেটা সব প্লেয়ারের থেকেই আসে। এমনটা নয় যে স্পেশালি ভাইস ক্যাপ্টেন গিয়েই ক্যাপ্টেনকে ইনপুট দিতে পারে। কারণ ফিল্ডে ক্যাপ্টেন বাদে বাকি ১০ জন যারা থাকেন সবাই ইনপুট দিতে পারেন। আচ্ছা, এমন তো নয় যে ধোনিকে ইনপুট দিতে দিতে তার থেকে শিখে আপনি ভাবলেন যে একদিন ধোনিকে রিপ্লেস করে দেবেন? না স্যার, এরকম আমার কোনো চিন্তাভাবনাই নেই। কারণ উনি টিম ইন্ডিয়ার জন্য ক্যাপ্টেন্সিতে অনেক কিছুই করেছেন। আর আই হোপ উনি এভাবেই কন্টিনিউ করতে উনি থাকবেন। আপনাকে অনেক সুযোগ দিয়েছেন, আপনার কি ফেভার করেন উনি? স্যার, উনার ভালো জিনিসটা হলো যে কোনো ইয়াংস্টার টিমে এলে উনি টিমে সম্পূর্ণ সুযোগ দেন। আর আপনি যদি নিজেকে প্রুভ করতে পারেন তাহলে আপনার সঙ্গে পারসিস্ট করা হয় যে আপনি ওই একই পজিশনে খেলেন আর প্রতিটা ম্যাচে খেলেন। তো আমি খুবই থ্যাঙ্কফুল। এর আগেও আমি বলেছি যে আ আ উনি এবং আমাদের কোচ গ্যারি কার্স্টেন, উনারা আমার উপর যথেষ্ট কনফিডেন্স দেখিয়েছেন। আর আমায় অনেক চান্সও দিয়েছেন, যা থেকে আমি
আরও কনফিডেন্স পেয়েছি যে আমার টিমমেটস আমার ব্যাক করে আর আমার কোচও আমাকে ব্যাক করে। How do you feel when people compare with Sachin Tendulkar? I feel very blessed that people can sort of compare me. তবে আমার মনে হয় যিনি আপনার আইডল তার সঙ্গে কম্পেয়ার করা বাট কিছু তো ব্যাপার রয়েছে, তবেই তো কম্পেয়ার করা হয়। না না ব্যাপারটা হলো দ্য মেইন থিং ইজ পারফরমেন্স। আপনি যদি পারফর্ম করতে থাকেন তো লোক কম্প্যারিজন করবেই, কিন্তু তবে যেমনটা আমি বললাম আমি এই সব ব্যাপার ভাবি না, কারণ আই লিটারালি ওয়ার্শিপ হিম, সো আই ডোন্ট সি টু মাচ ইনটু দিস কম্প্যারিজন অ্যান্ড আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট পারফরমেন্স। যখন সচিনের মতো বড় প্লেয়ারের সঙ্গে আপনি ফিল্ডে থাকেন তখন কখনো কি এরকম নার্ভাস হয়ে যান যে আপনি একজন বড় সুপারস্টার প্লেয়ারের সঙ্গে খেলছেন? প্রথম খুবই নার্ভাস লাগতো, কারণ 7-8 বছর বয়স থেকে আমি ওনার খেলা টিভিতে দেখেছি, আর যখন উনি ইন্ডিয়ার হয়ে খেলতেন আর ম্যাচ জেতাতেন তা থেকে আমি অনেক মোটিভেশন পেতাম। কারণ আপনি জন্মেছেন পরে, তার অনেক আগে থেকে উনি ক্রিকেট খেলছেন। হ্যাঁ, এটাও ঠিক কথা। আর ওনাকে যখন খেলতে দেখতাম অনেক মোটিভেশন পেতাম, আর প্রথমবার ওনার সঙ্গে দেখা হলো যখন, এবং ওনার সঙ্গে যখন প্রথম ম্যাচ খেললাম খুবই নার্ভাস ছিলাম। আর প্রত্যেক দিন যখন ওনার সঙ্গে দেখা হয় আর ওনার সঙ্গে ম্যাচ খেলি সেটা একটা স্বপ্নের মতোই, কারণ যখন আমি ছোট ছিলাম ওনার খেলা দেখতাম আর আজ ওনার সঙ্গে আমি খেলছি, তাই আমি নিজেকে খুবই লাকি মনে করি। তো কিছু শেখান উনি, পরামর্শ দেন? অবশ্যই। আপনি গিয়ে যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে ডিসকাস করুন, কখনো উনি না বলবেন না। মানে খুবই হাম্বল পার্সন, আর সবসময় হেল্প করার জন্য তৈরি থাকেন, আর আপনি ওনার থেকে যতই শিখবেন সেটাই কম পড়বে। একটা ইন্টারভিউতে আমি পড়েছি যে আপনি বলেছেন যে যুবরাজ সিং আপনার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন। ওনার থেকে কিছু উল্টোপাল্টা আপনি শেখেননি তো? না, উল্টোপাল্টা তো কিছু নয়। একজন মানুষের নেচার হয় যে উনি বেশ ইউনো বেশ খোশ মেজাজের মানুষ, আর ওনার বেশ উনি জলি নেচারের, মানে কিছু করার আগে খুব বেশি কিছু ভাবেন না। অনেক মানুষই ওনাকে মিসরিড করেছেন এত বছরে। মনের দিক থেকে উনি খুবই পরিষ্কার, আর সেই জন্যই আমি ওনাকে আমার দাদা হিসেবেই মানি। আর বাজে কথা তো নয়, উনি আমাকে ভালো অ্যাডভাইসই দিয়েছেন, রাদার ক্রিকেটের ব্যাপারে হোক বা ওনার লাইফে যেটা হয়েছে। উনি লাইফে যদি কোনো ভুল করে থাকেন সেই ব্যাপারেও উনি বলেন তোমরা এরকম করো না, যত ইয়াংস্টার রয়েছে। উনি খুবই হেল্প করেন সবাইকে। এখন উনি আবার টিমে ফিরে এসেছেন, তো অনেক মানুষ বলছে যে এটা নাকি সিলেক্টরদের ইমোশনাল ডিসিশন। না স্যার, আমার তো এমনটা মনে হয় না, কারণ একজন প্লেয়ার যখন 12-13 বছর ইন্ডিয়ার জন্য খেলেছেন আর ওনার সঙ্গে যখন এরকম ইনসিডেন্ট হয়, আর উনি যদি বলেন যে আমি কনফিডেন্ট, আমি ফিট খেলার জন্য, তো ওনার সুযোগ পাওয়া উচিত। আর উনি আমাদের T20 ওয়ার্ল্ড কাপেও উনি খুব ভালো পারফরমেন্স করেছেন, আর আমরা ওয়ার্ল্ড কাপও জিতি। 2011 ওয়ার্ল্ড কাপে উনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন, আমরা ওয়ার্ল্ড কাপও জিতি। তো আই থিঙ্ক ওনার জন্য এটা পারফেক্ট কামব্যাক, আর সবাই এই ডিসিশন থেকে খুবই খুশি। সৌরভ গাঙ্গুলির স্টেটমেন্ট আমি দেখেছি, উনি বলেছিলেন টু আর্লি, খুব তাড়াতাড়ি ডেকে নেওয়া হয়েছে, আর একটু টাইম দেওয়া উচিত ছিল প্রিপেয়ার হওয়ার জন্য। স্যার দেখুন, যখন আপনি কামব্যাক করবেন তো প্রথম ম্যাচে অনেকটাই নার্ভাসনেস থাকবে, সেটা এখনই হোক বা পরে হোক। তো বেটার এটাই হলো যে উনি ওয়ার্ল্ড কাপে খেলবেন, তাতে ওনার পারফরমেন্স প্রথম ম্যাচ থেকেই যদি শুরু হয়ে যায় তাহলে টিমের খুবই বেশি লাভ হবে, কারণ এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট। স্যার আপনাকে আমি কি প্রশ্ন করব? ইউ বেসিক্যালি আনসার অল দ্য কোয়েশ্চেন উইথ ইউর উইলো। ইফ আই ওয়াজ আ গার্ল, যদি আমি মেয়ে হতাম সত্যি আমি আপনাকে প্রপোজ করে দিতাম, আর এটা বলেই আমি আজ কলেজ থেকে এখানে এসেছি। হ্যালো স্যার, অ্যাজ এ ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটার, আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং টিম কোনটা? টিম অস্ট্রেলিয়া খুবই চ্যালেঞ্জিং একটা টিম ছিল। যখন আমি এই আগের সিরিজটাই খেললাম, বেশ চ্যালেঞ্জিং টিম, ওরা খুবই অ্যাগ্রেসিভ, আর এরকম টিমের বিরুদ্ধে যদি আপনি ভালো খেলেন তাহলে নিজের প্রতি কনফিডেন্স বেড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ যখন গেলেন তখন কি হয়েছিল ওখানে? আপনার পারফরমেন্স যতটা এক্সপেক্টেড ছিল তার থেকে অনেক কম ছিল। হ্যাঁ, টেস্ট ম্যাচে আমার শুরুটা ভালো হয়নি। ওই অপরচুনিটির জন্য আমি খুবই খুশি ছিলাম, কারণ আপনি যখন ক্রিকেট শুরু করেন, অ্যাটলিস্ট আমার জন্য, আমার কাছে স্বপ্ন ছিল আমি ইন্ডিয়ার জন্য টেস্ট ম্যাচ খেলবো, টেস্ট ক্রিকেটার হব। তো শুরুটা আমার খুব একটা ভালো হয়নি, আমি খুবই নার্ভাস ছিলাম ওই টাইমে। এটা মনে হচ্ছিল যে টেস্ট ক্রিকেট খুবই ডিফারেন্ট একটা ফরম্যাট, আর আমি নিজেকে খুবই কনফিউজড করে ফেলছিলাম, আর খেলার সময় আমার মাইন্ডসেট ঠিক ছিল না। তাই এই ব্যাপারে আমি সিনিয়রদের সঙ্গে কথাও বলি। ওনারা আমাকে বলল যে তুমি ন্যাচারালি খেলো,
আর সেই অ্যাপ্রোচটাই রাখো। আর যদি কিছু মাইনর চেঞ্জের দরকার হয় তখন আমি শিখেছি যে ভুলগুলো আমি করেছিলাম আর তারপর আমি পারফরম্যান্স ভালোই দিয়েছি। আপনি যে ওয়ার্ল্ড কাপে খেলতে যাবেন, আমি শুনেছি বাকি দেশের প্লেয়াররা রয়েছেন, তারা আপনার ভিডিও দেখছেন, তৈরি হচ্ছেন বিরাট কোহলিকে কিভাবে আউট করা যায়। স্যার এটা তো আই থিঙ্ক এটা আপনি যদি একজন ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান হন আর আর যদি জানতে পারেন যে টিমগুলো এরকম প্ল্যান করছে তখন বেশ ভালো ফিল হয়, কারণ আপনি জানেন ভালো পারফর্ম করছেন। আর একটা চ্যালেঞ্জও বটে, কারণ ওরা যে আপনাকে অ্যানালাইজও করছে, আপনার ভিডিও দেখছে, সবকিছু। তো আপনি যদি আপনার খেলাটা আরো দুটো স্টেপ ইমপ্রুভ করতে পারেন, তো এই ধরনের চ্যালেঞ্জই আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে দরকার। এটা ভেবে কি ভয় লাগে যে ওনারা আপনাকে অ্যানালাইজ করে নিয়েছে, আপনার স্টাইল জেনে নিচ্ছে, আর পুরো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিরাট কোহলিকে কিভাবে আউট করা যায়? হ্যাঁ স্যার, কখনো কখনো মাথায় আসে, কিন্তু যখন সেই ম্যাচটা ঠিকঠাকভাবে যায় না তখন মানুষ এটাই ভাবে যে ওদের প্ল্যানের ব্যাপারে ভেবে লাভ নেই, বরং আপনি নিজের প্ল্যান নিজেই করুন। কারণ আপনিও ওদের ভিডিও দেখতে পারেন। তো এটা একটা চ্যালেঞ্জ তো রয়েছে যা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে আরো বেশি এক্সাইটিং করে আপনিও তুলেছে। কি বোলারদের ভিডিও দেখেন যে কাকে কিভাবে পেটানো যায়? হ্যাঁ, ভিডিও দেখি যে বোলারকে একটু ডিফিকাল্ট মনে হয়, যে বোলারের এগেইনস্ট আমি রেগুলার আউট হচ্ছি, তাদের ভিডিও দেখি। আর যাকে কখনো খেলিনি, ১ম বার খেলতে যাচ্ছি, আমি তার ভিডিও দেখি। কি স্ট্রেংথ রয়েছে, কি উইকনেস রয়েছে। তো বিরাট, এখানে যত দর্শক বসে আছেন আর যে কোটি কোটি দর্শক দেখছেন, ওনাদেরকে আপনি কথা দিতে পারেন যে এইবার ওয়ার্ল্ড কাপে আপনি সব বোলারদেরই পেটাবেন, যেমন শ্রীলঙ্কার পাকিস্তানের বোলারদের পিটিয়েছিলেন? স্যার কথা তো দিতে পারবো না, তবে আমার তরফ থেকে পুরো চেষ্টা করব। আমি এটাই বলতে পারি। বিরাট, আরো অনেক প্রশ্ন আছে। আপনার ইমেজ নিয়ে অনেক প্রশ্ন ওঠে পাবলিকের মধ্যে, সেসব নিয়ে আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে বিরাট কোহলির ওপর জনতার প্রশ্নের আরো এক পর্ব। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি, তার ব্যাখ্যা চাইছি বিরাট কোহলির কাছে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ক্রিকেট স্টার বিরাট কোহলির ওপরে অভিযোগ রয়েছে যে উনি ওনার স্টাইলের ব্যাপারে একটু বেশি খেয়াল রাখেন। বিরাট, এই ছবিটা আমার কাছে রয়েছে, এর টাইটেল রয়েছে কোহলি পর ফিদা হুই হাসিনা। এটা হোবার্টের ছবি, ফেব্রুয়ারি 2012-র। একটি মেয়ে পোস্টার নিয়ে মাঠে বসে আছে, তাতে লেখা আছে অফার স্টিল স্ট্যান্ড কোহলি, মাই প্লেস টু নাইট। তো রাতে ওনার বাড়ি যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন উনি। স্যার আমি প্রস্তাবটা দেখেছি, কিন্তু তাতে আমি সাড়া দিইনি। কিছু লোক বলেন যে আপনি স্টাইলটা এই জন্য রাখেন যাতে এরকম প্রস্তাব আসতে থাকে। না স্যার, এরকম কোনো ব্যাপারই নয়। আমার চেষ্টা স্টাইল তো যখন আপনি ভালো কিছু করেন তো আপনার যদি সেরকম স্টাইলের কোনো সেন্স থাকে তাহলে সেটা স্টাইল মনে করা হয়। আমার সেরকম কোনো এফর্ট থাকে না একটু স্টাইলিশ থাকা ছাড়া। আপনাকে তকমা দেওয়া হয় যে মোস্ট সেক্সি ব্যাচেলর। তকমা তো স্যার জনগণই দেন, ওনাদেরকে জিজ্ঞাসা করুন। হয়তো জনগণ এই জন্যই দিয়েছেন, তারা আপনার স্টাইল দেখে। এই যে ট্যাটু আপনি বানিয়েছেন। হ্যাঁ, আমার আগে থেকেই শখ ছিল ট্যাটু বানানোর, তাই বানিয়ে নিয়েছি। আর এরকম জিনিস তো মোছা যাবে না, তো মানুষ এইসব দেখে বলে যে আমি স্টাইল মারছি। আমি শুনেছি যখন আপনার বয়স 16, যখন আপনি প্রথমবার ট্যাটু বানিয়েছিলেন, তখন কোচের থেকে খুব বকা খেয়েছিলেন। হ্যাঁ, খুব বকা তো খেয়েছিলাম। আর গরমেও আমি ফুল স্লিভ টি-শার্ট পরতাম যাতে ট্যাটুটা দেখা না যায়। তারপর পরে যখন উনি জানতে পারলেন তখন খুব রাগ করেছিলেন। তো আমি ওনাকে বলি যে আমি আরেকটাও করব। আমি ওনাকে দ্বিতীয়বার করার সময় জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তো উনি বলেন যে আমরা কোথাও একটা ট্যুরে যাচ্ছিলাম, যদি পারফরম্যান্স ভালো করো তাহলে বানাতে পারো। তো আমি পারফরম্যান্স করি আর ট্যাটু বানিয়ে নিই সেখান থেকে। আর উনি শর্ত রেখেছিলেন যদি ভালো পারফর্ম আপনি করেন তাহলে ট্যাটু বানাতে পারেন। না, শর্ত ঠিক নয়। এরপর উনি আমায় আর কিছু বলেননি। আমি এরপরও আরো একটা ট্যাটু বানাই, সেটা বেশ বড় আমার হাতে। তো তার
পর থেকে আমার পারফরমেন্স খুব ভালো হতে শুরু করেছিল। তো তো আমি ওনাকে বলি যে স্যার আমার মনে হয় এটা বেশ বড় লাগছে, এটাকে তুলে ফেলি লেজার দিয়ে। তো উনি আমাকে বলেন যে না আর এটাকে তুলতে হবে না, পারফরমেন্স তো ভালোই হচ্ছে, তোমার এই ট্যাটু রেখে দাও। তো সেই থেকে আমি এভাবেই রেখে দিয়েছি। তো বিরাট, পারফরমেন্সের হিসেবে যদি আপনি ট্যাটু বানান তাহলে আপনার সারা বডি ট্যাটুতে ভরে যাবে। তাহলে তো গজনীর মতো অবস্থা হয়ে যাবে স্যার। কোচ বলেছিলেন স্টাইলবাজি ছাড়ো আর খেলায় মন দাও। হ্যাঁ, শুরুতে একটু বলতেন, শুরুতে একটু অনেকটাই ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছিলাম। আইপিএল এর প্রথম যে এডিশন ছিল, তারপর আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ থেকে এসেছিলাম, তারপরেই একদম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে খেলতে হয়েছিল, আর প্রতিটা টিমের উপরে টেনশন ছিল। খুব একটা ভালো করে আমি হ্যান্ডেল করতে পারিনি ইনিশিয়াল স্টেজে। তারপর আমি কিছু সময় টিমের বাইরেও ছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন যে এই সব জিনিস বাদ দিয়ে ফিল্ডে বেশি টাইম স্পেন্ড করো আর খেলাতে মনোযোগ দাও। এই যে স্পাইক হেয়ার স্টাইল আছে, এটাও কি তখনই করেছিলেন? এটা তো স্যার প্রথম থেকেই রয়েছে, মাঝে মধ্যে একটু আধটু চেঞ্জ করি আর কি। কারণ অনেক প্লেয়ারকে আমি দেখেছি হেয়ার স্টাইল চেঞ্জ করেছেন। সচিন তেন্ডুলকরও হেয়ার স্টাইল চেঞ্জ করেছেন। হ্যাঁ, উনি আবার চুল লম্বাও করেছেন। চেঞ্জ করতে থাকেন, কখনো কখনো ভালো লাগে চেঞ্জ করতে। আর সৌরভ গাঙ্গুলিও চেঞ্জ করেছিলেন, সেটা মানুষের পছন্দ হয়নি যখন ফিল্ডে চুল উঠতে দেখলেন। এতে আমি কোনো কমেন্ট করব না। আর ধোনি যখন লম্বা চুল কেটে ছোট করে নিলেন, সেই ব্যাপারে কমেন্ট করবেন? সেই ব্যাপারে উনি আমাকে নিজেই বলেছিলেন, অ্যাকচুয়ালি খুব ইরিটেট হয়ে পড়েছিলেন, এত লম্বা চুল খেলার সময় সামলানো খুবই মুশকিল। তো যখন উনি চুল কাটালেন, বম্বেতে লোকাল দোকানে চা খেতে চলে গিয়েছিলেন, আর লোকজন ওনাকে চিনতেও পারেনি। তো উনি সেই ব্যাপারটার প্রায় 1-1.5 মাস সুযোগ নিয়েছিলেন। আপনার মধ্যে বেশ স্টাইল আছে, আপনার জামা কাপড় পরার মধ্যে, চুলেতে, ট্যাটুতে। কিন্তু আমি শুনেছি যে বিরাট কোহলি স্টাইল বাজ, এত বড় প্লেয়ার, বাংলাদেশে একবার নাকি তার প্যান্ট পিছলে নেমে গিয়েছিল। ভালো হয়েছে যে আপনি এটা শুনেছেন, দেখেননি। খুবই এম্বারাসিং ইনসিডেন্ট ছিল ওটা। আর যিনি আমার বড় দাদার মতো, মিস্টার যুবরাজ সিং, একেবারে হো হো করে হেসেছিলেন, আপনি দেখতে পারেন। আপনারা যদি দেখতে চান, ইউটিউবে ভিডিওটা এখনো আছে। অনেক ক্রিকেট আপনি খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, প্রায় সব দেশেই গেছেন আপনি। তো এমন কোন বোলার আছে যাকে মেরে আপনি সব থেকে বেশি আনন্দ পেয়েছেন? স্যার, মলিঙ্গাকে সব থেকে কঠিন বোলার মনে করা হয়। তো অস্ট্রেলিয়াতে যে ম্যাচটা হয়েছিল, যেখানে একটা ওভার ছিল, যে ওভারটা খেলে আমি খুব আনন্দ পেয়েছিলাম। আর কোনো ইচ্ছা অপূর্ণ রয়েছে কি যে এই বোলারকে আমি এখনো মারিনি, আমার হাত থেকে এখনো বেঁচে রয়েছে? না স্যার, এমন কোনো ইন্টেনশন থাকে না যে আজ এই বোলারের আমি কিনা বানাবো। তবে না, না এমন কোনো ইন্টেনশন থাকে না ম্যাচ খেলতে নামার আগে। তবে এটা হয় যখন আপনি কোনো বোলারের এগেনস্টে বেশি রান করে ফেলেন, আর তখন এই কথাটাই রটে যায় যে এটা একটা কন্টেস্ট হয়ে গেল। কিন্তু এরকম মাইন্ডসেট আগে থেকে থাকে না যে এই বোলারকে টার্গেট করব। টার্গেট সবসময় নিজের প্রসেসে, নিজের যে গোল থাকে সেই অনুযায়ী চলতে থাকে। আরো অনেক প্রশ্ন বাকি, একটা ব্রেক নিয়ে নিচ্ছি। আর ব্রেকের পর বিরাট কোহলির বিরুদ্ধে মোকদ্দমার আরো এক পর্ব। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, অভিযোগ চাপাচ্ছি বিরাট কোহলির ওপর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ক্রিকেট স্টার বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি কুসংস্কার আর জাদু মন্ত্রতে বিশ্বাস করেন। বিরাট, এটা কি ঠিক যে ক্রিকেটের ময়দানে হাতে কালো সুতো বাঁধা থাকে বিপক্ষকে কালো জাদু করার জন্য? না স্যার, আমি সুপারস্টিশনে বিলিভ করি না। কালো রিস্টব্যান্ড এই জন্য পড়ি কারণ আমি এটা প্রথম থেকেই পড়ি। আর ওয়ানডের যে আমাদের ড্রেস ব্লু, তার সঙ্গে আমি কখনোই হোয়াইট পড়তে পারবো না, কারণ হোয়াইট বল ইউজ হয়। আর টেস্ট ম্যাচে ডিফারেন্ট ব্যাপার থাকে, রেড বল থাকে, তাই হোয়াইট ব্যান্ড ইউজ করি। তবে এতটাও সুপারস্টিশিয়াস আমি নই, তবে আগে অনেকটাই ছিলাম। কিন্তু তার জন্য অনেক বেশি প্রেশার থাকতো, কারণ আপনি একই গ্লাভস পরে খেলতেই থাকছেন। আর যখন সেটা খারাপ হয়ে যায় তখন মনে হয় যে আর হয়তো আমি রান পাবো না। তো আমি সুপারস্টিশনে আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন আর করি না, কারণ এসব আগে আমি কেমন হতো যে আপনি একদিন আগে নেট প্র্যাকটিস করতেন না,
যখন বড় ম্যাচ থাকতো তার আগে? হ্যাঁ, কখনো কখনো এরকম হতো যে আমি করতাম না। তবে যখন আপনি বেশি খেলেন তারপর আপনি সেই দিন কেমন ফিল করছেন সেটা তার উপর ডিপেন্ড করে। মানে ম্যাচের আগে কখনো ইচ্ছা করে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে, কখনো করে না, কখনো করে। আ একটু থ্রো ডাউন নিয়ে নিই। ব্যাস ওটা থেকেই কনফিডেন্ট এসে যায়। ১ম এ এইসব জিনিস নিয়ে ভাবতাম, এখন আর ভাবি না। কখন এমন হয়েছে কি এইসব যে আপনি সুপারস্টিশন রয়েছে সেই সব গিভ আপ করে দিলেন আর তারপর আপনি পারফরমেন্সে গেলেন, এরকম হ্যাঁ, কখনো অ্যাকচুয়ালি হয়েছে? ইংল্যান্ডে আমার সঙ্গে এটা হয়েছিল। যে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের কথা আপনি বলছিলেন, তারপর আমার মাইন্ডসেট খুবই মানে আমার মাইন্ডসেট ঠিক ছিল না একেবারেই। আর আমি লো ফিল করছিলাম। আর যখন আমি ইন্ডিয়া ফিরলাম আমার ব্যাক ইনজুরিও হলো। তো আমি ব্যাঙ্গালোরে ১৫ দিন ছিলাম আর রোজ একা, একা ট্রেনিং করছিলাম। আর কোনো অ্যাক্টিভিটিও হচ্ছিল না কারণ ব্যাকের প্রবলেম ছিল। তারপর যখন আমি ফিট হলাম তো আমার আবার সিলেকশন হলো। আর আমার কাছে সিরিজটা খুব ইম্পোর্টেন্ট ছিল। কারণ একটা খারাপ সিরিজের পর কামব্যাক করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওই সময় আমি ১ম ম্যাচেই রান করি আর ৩ টে ম্যাচে রান পাইনি। এরপর আবার আমার মুড একটু ডিপ্রেসিং হয়ে যায়। আর এমএস ধোনি আমাকে ডেকে একটু কথা বলে। আর ওর মনেই হয়েছিল যে আমার মুডটা ঠিক নেই। তো উনি আমাকে জিজ্ঞাসা করেন যে, "কি প্রবলেম?" তো আমি বললাম যে, "আমার এরকম মাইন্ডসেট রয়েছে।" তখন আমায় বললেন, "কোনো জিনিসের ব্যাপারে ভাবতে হবে না। তুমি শুধু গিয়ে খেলো।" তো সেই দিন আমাদের যে লাস্ট ম্যাচটা ছিল কার্ডিফে ছিল, ওয়ান ডে ম্যাচ। ওখানে আমি নতুন রেস্টব্যান্ড, নতুন গ্লাভস, আ নতুন প্যাড সবকিছু মানে নতুন ব্যাট যেটা আমি একবারও খেলিনি আর সেটা দিয়েই আমি সেঞ্চুরি করেছিলাম। তো তারপর থেকে আমি এসব চিন্তা করা বন্ধ করে দিয়েছি। বুঝেছি যে এসবে কিছু যায় আসে না। তো একদিন আপনি দেখলেন যে এইসব যত সুপারস্টিশন ছিল সেই সব চলে গেল ওইসব একদম। এক্সপিরিয়েন্স থেকে। একদম। কারণ অনেক লোক বলে যদি ব্যাট আর গ্লাভস থেকে কিছু হয় তাহলে সেটা রোহিত শর্মাকে দিয়ে দেওয়া উচিত, ওনার লাক কাজ করছে না। না স্যার, যেমনটা আমি বললাম সুপারস্টিশনে আমি বিশ্বাস করি না আর এইসব জিনিসে কোনো তফাতই হয় না। কিন্তু আমি শুনেছি যে সচিন তেন্ডুলকর প্রথমে ডান দিকের প্যাড বাঁধেন সবসময়, এটা ওনার একটা পদ্ধতি। হ্যাঁ স্যার, আমিও শুনেছি তবে আমি নোটিস করিনি। মানে উনি কোন প্যাড ১ম এ বাঁধেন কিন্তু তবে ওটা একটা অভ্যেস। আমি ওটাকে সুপারস্টিশন বলব না। একটা অভ্যেস হয়ে যায় যে আ আপনি শুরু থেকেই ওইভাবে প্যাড আপ করে থাকেন তো সেটা একটা হ্যাবিট হয়ে যায়। আপনি টেস্ট ম্যাচ খেলতে বেশি পছন্দ করেন নাকি টি-20 ম্যাচ? আমি পার্সোনালি টেস্ট ম্যাচ বেশি পছন্দ করি। কিন্তু আপনারা হয়তো টি-20টা বেশি পছন্দ করেন নিশ্চয়ই। এটা তো আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তবে আ অ্যাজ আ ক্রিকেটার পার্সোনালি যে স্যাটিসফ্যাকশন টেস্ট ম্যাচে পারফর্ম করে হয় সেটা আ টি-20 বা ওয়ান ডে ম্যাচ থেকে হয় না। উনি আসলে পুরো প্রশ্নটা করেননি। ওনার প্রশ্ন হলো টি-20 খেলে বেশি মজা পান, টেস্ট খেলে বেশি মজা পান নাকি অ্যাড শুট করে বেশি মজা পান? অ্যাড শুট স্যার একটা রিওয়ার্ডের মতো আপনার অন ফিল্ড পারফরম্যান্সের উপর। তো ওটা আমি আ মানে কথায় বলে না যে একটা জব আছে যেটা আপনাকেই করতে হবে। কোনো অপশন নেই। তো ওটা একটা রিওয়ার্ড। এতে এমন বেশি আয়ের উৎস। হ্যাঁ স্যার, বলতেই পারেন আপনি। বলতেই দেখুন পারেন। অনেকেই বলে যে যখন বেশি অ্যাডভার্টাইজিং এ মন দিতে শুরু করেন তখন তার প্রভাব পারফরমেন্সেও পড়ে। আর এখন ধোনি আর সচিনের পর সবথেকে বেশি অ্যাড আপনার কাছে রয়েছে। স্যার এটা একজন ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে সে কিভাবে টাইম ডিসাইড করবে। যদি আমার কাছে এমন কোনো ইভেন্ট থাকে যেটা আমার কাছে গুরুত্বহীন আর আমি সেই সময় ট্রেনিং করতে চাই, তো আমি অবভিয়াসলি ওই ইভেন্ট ক্যানসেল করে ট্রেনিং করব। এইসব বাহানা দেওয়া হয় যখন আপনার ৩-৪ টে অ্যাড হয়ে গেল আর পরের সিরিজে আপনি যদি পারফরম্যান্স না করেন তো সবার আগে এই রিজনটাই দেওয়া হয় যে অ্যাড বেশি হয়ে গেছে। কিন্তু অ্যাড আপনি পেতেই থাকেন ক্রিকেটের পারফরম্যান্স থেকে, যেটা রিয়ালাইজ করাটা খুবই দরকারি। আর আমি এটা মনে করি যে টাইম চলে যায় কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হলো অবভিয়াসলি ক্রিকেট। তো আপনি জনগণের কাছে অন্তত এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনার প্রায়োরিটি সবসময় ক্রিকেটের দিকেই থাকবে, আর যদি অ্যাডভার্টাইজমেন্টের কারণে আপনার ক্রিকেটে কোনো প্রভাব পড়ে তার থেকে দূরে থাকবেন। অবশ্যই স্যার, যদি প্রভাব পড়ে তো আমি অবশ্যই ওটা ছেড়ে দেবো। স্যার আমার প্রশ্ন হলো যে যদি আপনাকে মুভিতে দেখা যায় তো অ্যাজ এ ক্রিকেটার আপনি কোন রোলটা প্লে করবেন, ক্রিকেটার নাকি রোমান্টিক হিরো? আপনাকে কে বললো আমি মুভি করছি? স্যার খবরে শুনেছি। শোনা খবরে এত বেশি কান দেবেন না আপনি।
বিরাট, আমি আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি। কিছু কঠিন প্রশ্ন ছিল, কিছু সহজ প্রশ্ন ছিল, তবে আপনি একদম সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ যশপাল শর্মার ফয়সালা আজকের মামলার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মামলা চালালাম বিরাট কোহলির ওপর। আমরা জিজ্ঞেস করেছি ওনার পার্সোনাল লাইফের ব্যাপারে, জিজ্ঞাসা করেছি ওনার ক্রিকেটের ব্যাপারে, ওনাকে জিজ্ঞাসা করেছি ওনার পারফরমেন্সের ব্যাপারে, আর উনি কথা দিয়েছেন উনি এইভাবেই ক্রিকেট খেলতে থাকবেন। আপকি আদালতে এখন সময় হয়েছে আজকের জাজ যশপাল শর্মার ফয়সালা আজকের মামলার। এই গোটা সময় একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেছে যে বিরাট, আপনি যে উত্তর দিয়েছেন তাতে একটা সবচেয়ে ভালো কথা হলো যে আপনি যে লক্ষ্য স্থির করেন সেটা পূরণ করার চেষ্টা করেন পুরোপুরিভাবে। আরও একটা ভালো কথা বেরিয়ে এসেছে যে এই কম বয়সেই যেরকম ভালোভাবে ভাবনা চিন্তা করে আর বিশ্বাসের সঙ্গে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। কারণ রজতবাবু যেভাবে প্রশ্নের বাউন্সারে আপনাকে নাজেহাল করে দিয়েছেন সেগুলো আত্মবিশ্বাসের সঙ্গে আপনি মোকাবিলা করেছেন আর সেটার উপযুক্ত উত্তরও দিয়েছেন। তো এটা একটা খুবই ভালো ব্যাপার আপনার ব্যাপারে আমি দেখতে পেলাম। তো এই সব কিছু বিচার করে আদালত এটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনার উপর যত অভিযোগ রয়েছে, ঠিক আছে, তার থেকে আপনাকে অব্যাহতি দিচ্ছে। তবে আদালতের একটা পরামর্শ রয়েছে যেটার দিকে আপনার আরো বেশি নজর দেওয়া প্রয়োজন। যেভাবে আপনি আপনার ফিটনেস, আপনার পারফরমেন্স নিয়ে রীতিমতো একটা মাইলস্টোন তৈরি করেছেন, সেটা এইভাবেই অটুট রাখতে হবে। কারণ বিশেষ করে যেটা দেখা গেছে 2011 বিশ্বকাপের পর যেভাবে আপনার চিন্তা ভাবনায়, আপনার পারফরমেন্সে, আপনার ফিটনেসে তফাৎ দেখা গেছে, সেটা দেশের জন্য খুবই ভালো কথা। আর আমি এইটাই প্রার্থনা করছি যে এইভাবেই যেন তা বজায় থাকে। আর যেভাবে আপনি সেঞ্চুরির পর সেঞ্চুরি করছেন আর ভারতকে জয় এনে দিচ্ছেন, তা আমাদের এই তেরঙ্গে এইভাবেই উঠতে থাকুক আর আপনি একের পর এক ভারতকে জয় এনে দিতে থাকুন। থ্যাংক ইউ। এই আশা এবং এই বিশ্বাস রাখছি যে বিরাট কোহলি এইভাবেই পারফর্ম করতে থাকবেন, ব্যাট নিয়ে রান বানাতে থাকবেন, ভারতের নাম উজ্জ্বল করতে থাকবেন আর বিপক্ষদের হারাতে থাকবেন। আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে দেখা হবে অন্য এক ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।